আবার স্বাগত জানাচ্ছি। পোর্ট্রেট মোডের সমস্যার কারণে আগের ক্লাসটি কেটে দিয়েছি, নতুন করে শুরু করেছি। আশা করছি এখন সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। আপনারা যারা ক্লাসটিতে যুক্ত আছেন আমাকে এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আজকের ক্লাসে আমরা সমাস শেষ করব। সেই সাথে আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে বলে রাখি, এই ক্লাসটি আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস হিসেবে আমরা এটাকে সবার জন্য উন্মুক্ত করেছি এবং পুরাতন ব্যাচের যারা আছেন তাদের জন্য এটা 11 নম্বর লেকচার হিসেবে আছে। ওকে, এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে শুধু, এবং আজকের ক্লাসটি শুধু উন্মুক্ত করা হবে। আশা করছি আর কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা সবাই ডিজিটাল বোর্ডে ক্লাস করে অভ্যস্ত, সাউন্ড প্রুফ স্টুডিওতে ক্লাস করে অভ্যস্ত। এটাতে সবাই অভ্যস্ত না, আমার যারা ব্যাচের স্টুডেন্ট আছেন শুধু তারাই এটাতে অভ্যস্ত আছেন। পাশ দিয়ে অনেক সাউন্ড হয়, এটা একটা সমস্যা। আজকে আবার পাশে একটা বিল্ডিং ভাঙতেছে, যে কারণে অনেক বেশি সাউন্ড হচ্ছে। ওকে, আপনাদের যেহেতু অসুবিধা হচ্ছে, আমি আমার ডিভাইস পরিবর্তন করেছি, আবার ডিভাইস পরিবর্তন করে আরেকটা ডিভাইস নিয়েছি। চলুন আমরা শুরু করে দিই। আবার একটু শুরু থেকেই বলি। সমাস শব্দটি হচ্ছে তৎসম শব্দ। সমাস শব্দটি কি? তৎসম শব্দ, যার অর্থ গঠনগত দিক থেকে বলতেছি কি, সম যোগ অস যোগ অ, এই হচ্ছে সমাস। সম যোগ অস, এই অস হচ্ছে একটা কৃত প্রত্যয়। এটা কি? কৃত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এই সমান হচ্ছে কি, সমান অর্থ প্রকাশ করে এই উপসর্গটা। তাহলে সমানভাবে আসা মানে কি, একসাথে আসা। তাহলে এই সমাস শব্দটা তৎসম শব্দ, এইটা অর্থগত দিক থেকে এটাকে বলা হচ্ছে সমাস, মানে সমানভাবে আসা। কে সমানভাবে আসবে? পদগুলো সমানভাবে আসবে, একসাথে হবে, মিলন হবে। মানে এটা বোঝার জন্য আর কি, এটা কোনো ব্যাকরণিক ব্যাখ্যা না, বোঝার জন্য। ওকে, অর্থটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। এবং সমাসের যে নিয়ম, এটা এসেছে আমাদের সংস্কৃত থেকে। খাঁটি বাংলার সমাসের নিয়ম আছে, কিন্তু সেটা অনেকাংশেই কম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসে সমাস শব্দের অর্থ কি। আমরা সমাস শব্দটা কি, মানে সমাস কাকে বলে? সমাস কাকে বলে এটা তার অর্থের মধ্যে নিহিত আছে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সে কি করে? একাধিক পদকে সংক্ষিপ্ত করে একটি শব্দে রূপান্তর করে, যে কারণে তার নাম হচ্ছে সমাস। এছাড়াও তার আরেকটি অর্থ হচ্ছে এক পদীকরণ। সে কি করে? অনেকগুলো পদকে একসাথে একটা পদে নিয়ে আসে। যেমন সিংহ ছিদ্রিত আসন, অনেকগুলো পদ, সিংহাসন একটা পদ। তাহলে একাধিক পদকে সে এক পদে নিয়ে আসছে। তারপরে কি? তারপরে হচ্ছে পদের মিলন। ধ্বনির মিলন যদি হয় তাহলে সন্ধি, আর পদের মিলন হলে সেটা সমাস। তাহলে সমাস শব্দের অর্থটা আমরা জেনে নিলাম। আচ্ছা, আমি দেখি যে অধিকাংশ জনের কথা ক্লিয়ার, কিন্তু আবার অনেকের কথা ক্লিয়ার না বলতেছে। তাহলে কি হবে? তাহলে তো সমস্যা হবে। মাইক্রোফোন তো ব্যবহার করতেছি, সাউন্ড তো আমি নিজেও শুনতেছি এখানে ভাই। দেখেন, শুনেন, আমি আমার ডিভাইস দিয়ে শোনাচ্ছি। দেখেন, এবং পেইড বেসের ক্লাসগুলো তো এটা দিয়ে নিচ্ছি, সবাই তো বুঝতে পারছে। এখন আপনারা মানে এটা কি বলবো, একটু একটু মনোযোগ দেন। হ্যাঁ, একটু মনোযোগ দেন তাহলে হবে। না, আমি আবার মনোযোগ হারাই ফেলতেছি যে
সাউন্ড সমস্যা, ঠিক দেখা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে, আমি বারবার আমার ডিভাইস চেক করতেছি, আমি আরেকটা ডিভাইস দিয়ে চেক করতেছি, সব ঠিক আছে ভাই, ঠিক আছে। শুধু আমার এখানে সমস্যা হচ্ছে পাশে একটা বিল্ডিং ভাঙা হচ্ছে, একটু সাউন্ড আসে। আর একটা সমস্যা হচ্ছে যে যেহেতু এটা সাউন্ড প্রুফ রুম না, যে কারণে মাঝে মধ্যে একটু ধূপধাপ হয়, প্রতিধ্বনি হয়, ঠিক আছে। এছাড়া বাকি সব ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, ডিজিটাল বোর্ডে আপনারা সবাই ক্লাস করে অভ্যস্ত, একদম সুন্দর সাউন্ড দিয়ে সবাই অভ্যস্ত, যে কারণে আজকে একটু কষ্ট হবে, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, ঠিক আছে। আমারও তো কষ্ট হচ্ছে, আমি কষ্ট করতেছি, আপনারাও একটু কষ্ট করেন, আমি ক্লাসটা একটু কন্টিনিউ করি। দেখেন, সমাস পড়ার বাহিরে যদি খুব বেশি কথা বলতে হয়, তাহলে সমাসের আমার ক্লাসের যে ধারাবাহিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং কোন ধাপের পর আমি কোন ধাপ আপনাদেরকে কিভাবে উপস্থাপন করতাম, কিভাবে বোঝানোর জন্য পরিকল্পনা করেছি, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে। একটু কষ্ট করেন, আশা করি সমস্যা হবে না। যেটা বলছিলাম, সমাস শব্দের অর্থ। এখন এই সমাস আমরা পড়তে হলে জানতে হবে, সমাস করতে হবে। আমরা আমরা 5টা জিনিস জানবো। সমাস করতে হলে আমাদের কয়টা জিনিস জানতে হবে? 5টা জিনিস জানতে হবে। এই 5টা জিনিসের মধ্যে 1 নম্বরে যদি আসি, বেশ বাক্য। বেশ বাক্য আমি একটা আগে লিখে নিই, হ্যাঁ। 2 নম্বরে জানতে হবে সমস্ত পদ। কি জানতে হবে? সমস্ত পদ। 3 নম্বরে আমাদের জানতে হবে সমসমান পদ। সমসমান পদ। 4 নম্বর হচ্ছে পূর্বপদ। 5 নম্বর হচ্ছে পরপদ, ঠিক আছে। এই পরপদকে আবার উত্তরপদ বলা হয়। পরপদকে কি বলা হয়? উত্তরপদ বলা হয়। এখন এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এই 5টা জিনিসের মাধ্যমে কিন্তু সমাস নির্ণয় করাটা সহজ। সেটা আমরা কিভাবে করতে পারি, চলেন আমি আগে একটু উদাহরণ দিই। উদাহরণটা দেখে আমরা 5টা জিনিস শিখিয়ে দেবো, একটু মনোযোগ দিবেন। সেদিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তবে সেদিনের ক্লাসে মতো আজকেটা হচ্ছে না, কারণ আজকে আমরা অনেক কিছু স্কিপ করবো, একটা জায়গায় সময় কম দিব, কারণ হচ্ছে আমাদের টোটালটা শেষ করবো আজকে। এই উদাহরণটা বারবার দেওয়া হয়, সিংহ চিহ্নিত আসন, এটা বোঝানোর জন্য আর কি দেওয়া হয়, এবং সবার পরিচিত একটা শব্দ, সেই জন্য এটা দেই, সিংহাসন। সবাই একটু খেয়াল করবেন। আমরা এখান থেকে 5টা জিনিস শিখবো। একটু খেয়াল করে দেখেন যে এইখানে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে সিংহাসন শব্দটির ব্যাখ্যা। কি বললাম? সিংহাসন শব্দটির ব্যাখ্যা। সিংহাসন শব্দটির ব্যাখ্যা কি? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে সব ক্লাস ডিজিটাল বোর্ডে হবে, আমি শুধু স্পষ্টতা, সকল ক্লাস ডিজিটাল বোর্ডে হবে। আমাদের বাংলা ক্লাসটা আমি চাকরির সূত্রে ঢাকার বাইরে থাকায় বাংলা ক্লাসটা পেইড বেসে আমরা হোয়াইট বোর্ডে নেই, এবং আমাদের পেইড বেসের স্টুডেন্ট যারা আমরা হোয়াইট বোর্ডে ক্লাসটি নিচ্ছি তারা অলরেডি এটা দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন আমার সাথে, সেজন্য তাদের কোনো সমস্যা হয় না। আপনারা যারা নতুন তাদের জন্য একটু সমস্যা হচ্ছে এখন। 2 নম্বর কথা, সকল ক্লাস ডিজিটাল বোর্ডেই হবে। আমি যেদিন ঢাকা থাকি সেদিন ও ডিজিটাল বোর্ডেই ক্লাস হবে। শুধুমাত্র আমি যে সপ্তাহে ঢাকার বাইরে থাকি সেই সপ্তাহে আপনাদের এই ক্লাসটা হোয়াইট বোর্ডে দিতে হয়, ঠিক আছে। এতটুকু। সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে কার ব্যাখ্যা? সিংহাসনের ব্যাখ্যা।
এই সিংহাসন শব্দটি দ্বারা কি বোঝায়? সিংহ চিহ্নিত একটি আসনকে বোঝায়। তাহলে এইটা হচ্ছে ব্যাস বাক্য। এটা কি? ব্যাস বাক্য। আপনাদেরকে বলেছিলাম যে ব্যাস মানে হচ্ছে ব্যাখ্যা করা। ব্যাস মানে কি? ব্যাখ্যা করা। তাহলে এইটা হচ্ছে সিংহাসনের ব্যাখ্যা। এইটার আবার আরেকটা নাম রয়েছে, সেটা কি? বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। তাকে বিগ্রহ বাক্য কেন বলা হয়? তাকে বিগ্রহ বাক্য বলার কারণ হচ্ছে এইখানে যেমন পদের মিলন হয়েছে, ঠিক অপর পাশে পদের মিলনটা ভেঙে গেছে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, সেই জন্য এটাকে বিগ্রহ ব্যাস বাক্য ক্লিয়ার কিনা বলেন? 2 নম্বর আসে। তাহলে ব্যাস বাক্যটা হয়ে গেল। সমস্ত পদ জিনিসটা কি? সমস্ত পদ হচ্ছে এই যে ব্যাস বাক্যটা, ব্যাখ্যাটা, সেটাকে আমি সংক্ষিপ্ত আকারে যখন উপস্থাপন করতে পারি, তখনই আমরা সেটাকে কি বলি? তখনই আমরা সেটাকে সমস্ত পদ বলি। এখানে পদগুলো আলাদা। সমস্ত মানে কি? সমষ্টি, একসাথে থাকা। তাহলে সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে ব্যাস বাক্য বা ব্যাখ্যা, বিগ্রহ বাক্য। এটাকে যখন আমি সংক্ষিপ্ত করে এক পদীকরণ করে ফেললাম, তখনই সেটার নাম হয়ে গেল সমস্ত পদ। তাহলে এর নাম কি? সমস্ত পদ। এবার আবার আরেকটা নাম রয়েছে, সেটা কি? এর আরেকটা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। কারণ এখানে সমাস নিষ্পন্ন হয়েছে, যে কারণে এটাকে সমাস নিষ্পন্ন পদ বলা হয়। ঠিক আছে? তাহলে আমাদের দুইটা জিনিস গেল, পাঁচটা জিনিসই একটু আমাদের মনোযোগ দিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে পাঁচটা জিনিসই আমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এবং অনেক সময় ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করা যায়, সমস্ত পদ দিয়ে নির্ণয় করা যায়, এরকম। চলো, সমস্যমান পদ। সমস্যমান পদটা কি? এই যে দেখেন, এখানে সিংহ আছে আর এখানে আসন আছে। এই যে দুইটা পদ, এই দুইটা পদ কিন্তু সমস্ত পদে আছে, আছে না? সিংহাসনে আছে। সিংহ চিহ্নিত আসন, এখানে চিহ্নিত পদটা সমস্ত পদে নাই। সিংহ এবং আসন আছে, তাহলে যে যে পদে সমাস হয়, অর্থাৎ সিংহ এবং আসন মিলে সিংহাসন হয়েছে, এই যে যে পদে সমাস হয়েছে, সেই পদগুলোকে সমস্যমান পদ বলা হচ্ছে। সমস্যমান পদ। চিহ্নিত কেন সমস্যমান পদ না? কারণ হচ্ছে চিহ্নিত শব্দটা এই সিংহাসন শব্দে নাই, সেইখান থেকে উইথড্র হয়ে গেল। তাহলে সিংহ এবং আসন আছে, এই যে যে পদে সমাস হয় সেগুলোকে আমরা বলছি সমস্যমান পদ। তারপর আসে সবটা মুছে দিলাম। আমাদের সমস্যমান সব পদ হয়ে গেল। পূর্বপদ এবং পরপদ দেখি। এটা তো খুবই সহজ। আমরা এই যে লিখেছিলাম সিংহ চিহ্নিত আসন, এই যে ব্যাস বাক্যটা লিখেছিলাম, এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ। এই শেষ পদের নামই হচ্ছে পরপদ। শেষ পদের নাম কি? পরপদ। পরপদের নামই হচ্ছে উত্তরপদ। পরপদের নামই উত্তরপদ। আর সিংহ, এটা তো প্রথম পদ, তাহলে এর নাম হচ্ছে পূর্বপদ। সেটা পূর্বে অবস্থিত, সে হচ্ছে পূর্বপদ। তাহলে পাঁচটা জিনিস দেখা দিলাম। এই পাঁচটা জিনিস দেখার পর, এই পাঁচটা জিনিস দেখার পর আমরা সামনের দিকে যাব। ঠিক আছে? যারা শুনতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন, তারা বলেন পাঁচটা জিনিস ক্লিয়ার কিনা। আমরা যদি অন্যদিকে মনোযোগ নিয়ে যাই, তাহলে সেদিনের ক্লাস আর ক্লাসের মতো হবে না। সেদিনের ক্লাস আর ক্লাসের মতো হবে না। এতে আমার যেরকম ক্ষতি, আমার পেজের ঠিক তেমন ক্ষতি, আপনাদেরও ক্ষতি। ঠিক আছে? আমার ক্ষতি হচ্ছে আমি যা জানি
তা আপনাকে সেভাবে ডেলিভারি দিতে পারবো না। আর পেজের ক্ষতি হচ্ছে কি, যে এখানে একটু নেগেটিভিটি চলে আসছে, নেতিবাচকতা চলে আসছে। আর আপনাদের ক্ষতি কি, যে আপনারা সময়টা দিচ্ছেন সেই সময়টা আপনাদের একদম ভুগাস যাবে যদি মনোযোগ না রাখতে পারেন, পড়াটা না নিতে পারেন। ঠিক আছে, সমাসের প্রকার দেখি আমরা। সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। ঠিক আছে, নতুন বইয়ে নতুন নতুন হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। এটার কনফিউশন একটাই, সেটা হচ্ছে কি পরীক্ষায় আসলে কোনটা দেবো, তাই তো? যদি পরীক্ষায় আসে সমাস কত প্রকার, তাহলে আমরা 4 প্রকার উত্তর করব, কিন্তু সমাস নির্ণয়ের সময় আমরা 6 প্রকারই করব। আমি এই যে সমাস যে 4 প্রকার আছে, দ্বন্দ্ব, কর্মধারয়, তারপর আছে তৎপুরুষ, আর হচ্ছে বহুব্রীহি। এই 4টা প্রকার আমি পড়ব কেন? শুধুমাত্র এই কথাটা যদি পরীক্ষায় আসে যে সমাস কত প্রকার, সমাস 4 প্রকার, নতুন ব্যাকরণ অনুযায়ী, তাহলে আমি এটা উত্তর করব নতুন। আর যদি সমাস নির্ণয় করি, সমাস নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? 6 প্রকার পড়ব। 6 প্রকার কি কি? 6 প্রকারের মধ্যে এইখানে যে 4টা আছে, এই 4টার সাথে আমি যুক্ত করে দিলাম দ্বিগু এবং যুক্ত করে দিলাম অব্যয়ভাব। এই হলো 6 প্রকার। তাহলে নির্ণয়ের জন্য আমরা কয় প্রকার করব? নির্ণয়ের জন্য আচ্ছা, সমস্ত পদ হচ্ছে যখন আমি ভাঙা ভাঙা পদগুলোকে একসাথে করলাম, সেটার নাম সমস্ত পদ। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই পদগুলো যখন আমি একসাথে বলে ফেললাম যে সিংহাসন, তখন ওই সিংহাসন শব্দটা কি হয়ে যাচ্ছে? সমস্ত পদ একসাথে হয়ে গেল। আর সমান পদটা কি? দেখেন, সিংহাসন শব্দটির মধ্যে সিংহ এবং আসন কথাটি রয়েছে, কিন্তু এটার বের বাক্য কি ছিল? সিংহ চিহ্নিত আসন। চিহ্নিত শব্দটা আমার সমস্ত পদে নাই, এই জন্য সিংহ এবং আসন হচ্ছে সমান পদ। মানে হচ্ছে যে যে পদে সমাস নিষ্পন্ন হয় তাকেই কি বলে? সমান পদ বলে, তাকেই সমান পদ বলে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তাহলে সমাসের প্রকার হচ্ছে 6টা, আমরা নির্ণয়ের জন্য পড়ব, কিন্তু নরমালি হচ্ছে সমাসের প্রকার কয়টা? এখন বর্তমানে 4 প্রকার। বাদ দিয়েছে দ্বিগু এবং বাদ দিয়েছে অব্যয়ভাব। দ্বিগুকে নিয়েছে কর্মধারয়ে, দ্বিগুকে কোথায় নিল? দ্বিগুকে নিয়েছে কর্মধারয়ে। আর অব্যয়ভাব যে তাকে নিয়ে গেছে উপসর্গের সাথে শব্দে, তাকে নিয়ে গেছে হচ্ছে অনুসর্গের সাথে শব্দে, মানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে গেছে, ভেঙে গেছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় এবং তৎপুরুষকে একই সমস্যার অন্তর্ভুক্ত করেছেন। কর্মধারয়কে তৎপুরুষের অন্তর্ভুক্ত করেছেন অনেক ব্যাকরণবিদ। এই জন্য পরীক্ষায় এটাও আসতে পারে যে কোন দুটি সমাসকে একই ধরা হয়। তাহলে কর্মধারয় এবং তৎপুরুষ একই সমাস, তাদের বৈশিষ্ট্য প্রায় এক। তাদের বৈশিষ্ট্য কি? প্রায় এক। এখন আসেন সমাস চেনার উপায়। যেহেতু আমি এই পাশে লিখছি, তাহলে কোন সমাস কিভাবে চিনব সেটা আমি আলাদা করে লিখে দিই। প্রথমে দেখি আমরা ব্যাস বাক্য দেখি কিভাবে চিনব। ব্যাস বাক্য দেখে কিভাবে চিনব? ব্যাস বাক্য প্লাস পদ দেখে সমাস কিভাবে চিনব এটা খেয়াল রাখবেন। দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে কি? মিলন। তাহলে এই দ্বন্দ্ব সমাস আমরা কিভাবে চিনব? ব্যাস বাক্য এবং পদ দেখে। এইটার ব্যাস বাক্যে থাকবে হচ্ছে এবং, ও, আর। এই অব্যয়গুলো থাকবে কোথায়? ব্যাস বাক্যে। এছাড়াও তার আরেকটা পরিচয় কি? পদ দিয়ে। এই দ্বন্দ্ব সমাস পূর্বপদ এবং পরপদ উভয় পদ প্রধান হবে, মানে
দুইটা পদই প্রাধান্য পাবে। উদাহরণ দিই, ক্লিয়ার হয়ে যাবে। মানে মূলত হচ্ছে সমাস নির্ণয়ের বিষয়টাই এই জায়গায়। আপনি এই ব্যাস বাক্য এবং পদ দেখেই আপনি সমাসটা নির্ণয় করবেন। দেখেন, যেমন আমি কি উদাহরণ দিই, বাবা ও মা, আমরা এটাকে কি বলবো? বাবা মা, তাই তো? সহজ উদাহরণ। এখানে বাবা একটা পদ, মা একটা পদ, দুইটা পদ দুইটা অর্থ প্রকাশ করে। এখানে বাবা হচ্ছে পূর্বপদ, মা হচ্ছে কি পরপদ। দেখেন লক্ষ্য করে, বাবা ও মা, এখানে মাঝখানে কি আছে? ও। ব্যাস বাক্যে কি আছে? ও আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম ব্যাস বাক্য দেখে যে এখানে দুইটা পদ আছে এবং মাঝখানে কি আছে? ও আছে। এইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। উভয় পদ কিভাবে প্রাধান্য পাবে? দেখেন, বাবা ও মা মানে হচ্ছে বাবা মা, দুইটা জিনিস। এইখানে বাবা মা মানেও বাবা মা, ভিন্ন কোনো অর্থ দিচ্ছে না বা নির্দিষ্ট একটা অংশের অর্থ প্রাধান্য পাচ্ছে না। এটার অর্থ কিরকম, এটার অর্থ ওইরকমই রয়ে গেছে, যে কারণে এখানে উভয় পদ প্রধান হয়েছে। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, চিনব আমরা ব্যাস বাক্য দিয়ে এবং পদ দিয়ে। ক্লিয়ার কেন বলেন? ব্যাস বাক্য দিয়ে এবং পদ দিয়ে। আপডেটটা উত্তর করবেন, আপডেটটা উত্তর করবেন। যদি 4 অপশনে থাকে অবশ্যই 4 উত্তর করবেন, যদি 4 অপশনে না থাকে তাহলে 6 উত্তর করবেন, এটাই। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আমরা দেখি হচ্ছে কর্মধারয়। কর্মধারয় সমাসে ব্যাস বাক্যটা কেমন হবে? সেদিনের ক্লাসে কিন্তু আমরা এই অগ্রজের ব্যাস বাক্য কি হবে এখন, এই আমি কি ওগুলোতে গেলাম? আমি তো কোনো সমাস নির্ণয় যাই নাই, সমাস নির্ণয় গেলে ওগুলো আলোচনা আনবো। পড়ায় থাকবো, যেখানে থাকবো সেই অনুযায়ী আলোচনা আসতে হবে। হ্যাঁ, এইগুলো প্রশ্ন থাকলে করেন। এখন আমি সমাস নির্ণয় যাবো না। এখন অগ্রে জন্ম যে সে হচ্ছে অগ্রজ, তাহলে এটা উপপদ পুরুষ সমাস হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে অগ্রজ, জন্মানো, জন্মানো হচ্ছে কৃদন্ত পদ, কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হয় উপপদ, উপপদ তো পুরুষ সমাস হয়ে যাবে অগ্রে জন্মে যে। ঠিক আছে? পঙ্কজ, পঙ্কে জন্মে যে, পঙ্কজ, এগুলো উপপদ পুরুষ হয়ে যাবে। তো আপনারা হচ্ছে পড়া আমরা যেখানে থাকবো সেখানকার প্রশ্ন করবেন, না হলে যেহেতু লাইভ ক্লাস আলোচনা ভিন্ন দিকে চলে গেলেই সময় বেশি যাবে। আজকে আবার জুমার দিন, ঠিক আছে? দ্রুত শেষ করবো আমরা। কর্মধারয় সমাস, লক্ষ্য করে দেখেন, এই যে কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাসে কিন্তু কি বলেন, এবং নাকি এক মানে কি, এবং তো দেখেন, আমি এর আগে যেদিন পড়াইছিলাম সেদিন আমরা কর্মধারয়টা কিন্তু পুরোপুরি আলোচনা করেছিলাম, তাই না? তো এই কর্মধারয় কি হবে? কর্মধারয় হচ্ছে পরপদ প্রধান হবে, তৎপুরুষের পরপদ প্রধান হবে। তবে কর্মধারয় সমাসে আমরা একটা জিনিস দেখতে পাবো, যে ব্যাস বাক্যে, হ্যাঁ, যে, যিনি, যেটি, এরকম থাকবে। ঠিক আছে? কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে। আর এটা কি হবে? পরপদ প্রধান হবে, পরের পদটা প্রাধান্য পাবে। যেমন যেমন যে, যিনি, যেটি দিয়ে আমরা বলি মহান যে নবী, মহান যে নবী, এটা ব্যাস বাক্য কি? মহানবী। তাহলে তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এটি কিন্তু আবার যে পদগুলো কি কি থাকবে? বিশেষ্য এবং বিশেষণ পদ, বিশেষ্য এবং বিশেষণ পদ এরকম থাকবে। তো কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে যে, যিনি থাকবে, তাহলে দেখি মহান যে নবী, এখানে যে কথাটা আছে। আচ্ছা আচ্ছা, এখানে মহানটা হচ্ছে বিশেষণ পদ আর নবী হচ্ছে কি? বিশেষ্য পদ। তো দুইটা মিলে কি হলো? মহানবী। এখন আপনারা বলেন যে এখানে যে মহা এবং নবী দুইটা শব্দ একসাথে হয়েছে, এই দুইটার মধ্যে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? মহাটার অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি নবী শব্দের অর্থ প্রাধান্য পাচ্ছে? নবী তো একজন নবী, পাশাপাশি মহানবীও একজন নবী, অর্থাৎ এখানে নবী শব্দটাই প্রাধান্য পাচ্ছে, মহা শব্দটা শুধুমাত্র তার একটা বিশেষণ। তাহলে এইটা হচ্ছে পরপদ প্রধান হইল। কি হলো? পরপদ প্রধান
হইল। বলেন কর্মধারয়টা ঠিক আছে কিনা, কর্মধারয়টা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, যারা যুক্ত আছেন ক্লিয়ার কিনা বলেন। আর এটা তো এবং হবে রে ভাই, এটা অনুসাপ পড়ে গেছে, অনুসাপ পড়ে গেছে, না হলে আগে মুছে ফেলছি যে কোনো কিছু একটা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে ফুটাটা পড়ে গেছে, তো এবং তো এইটা নিয়ে তো এত ঘোরাফেরার কিছু নাই, এটা তো আমরা সবাই বুঝি। এক কোনো শব্দ আছে, এক তো কোনো শব্দই নাই, তো এইটা নিয়ে তো এত কিছু করার দরকার নেই। নাকি ভুল ধরতে খুব মজা লাগে নাকি? দেখেন আমি সকলের সবকিছু নিয়েই কথা বলি, যারা যে সমস্যা করে সেটা নিয়ে কথা বলি, কিন্তু এমন কিছুতে আমার সময় নষ্ট করেন না যেটার কারণে আপনাদের সময় লস হয়, আমার সময় লস হয়। হ্যাঁ, দরকার কি? ঠিক আছে, দেখেন তারপর হচ্ছে তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। আর আমার হচ্ছে আজকে এমনিতে শুরু দেখি কিছু মনে করবেন না, হ্যাঁ আমি রাগ করিনি। আমি আমার ব্যাচের কোনো স্টুডেন্ট বলতে পারবেন না এখন পর্যন্ত আমি রাগ করে কোনো কথা বলছি, ঠিক আছে, মাইন্ড করবেন না। এটা জাস্ট বললাম যে সময় নষ্ট হচ্ছে, এটা তো বুঝে যায় এই জন্য আর কি, ঠিক আছে। তারপরে যদি কিছু মনে করেন দুঃখিত। ঠিক আছে, দেখেন তৎপুরুষ, তৎপুরুষ সমাসে কি থাকবে? তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে বিভক্তি থাকবে, ব্যাস বাক্যে কি থাকবে? বিভক্তি থাকবে, এবং সমস্ত পদে কি হবে? পরপদ প্রধান হবে। তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন তো, কর্মধারয় তো পরপদ প্রধান, তো তৎপুরুষও কি পরপদ প্রধান। দুইটা আলাদা করবেন কিভাবে? দুইটা আলাদা করবেন, ব্যাস বাক্যে একটা তো বিভক্তি থাকবে, তৎপুরুষে কর্মধারয় বিভক্তির কোনো কাজ নাই, ঠিক আছে। উদাহরণ দিই, এটা এভাবে যদি থাকুক, এটার উদাহরণ নেই, তৎপুরুষের উদাহরণ নেই। যেমন ধরেন আমি যদি বলি এই আমকে পাড়া, আমকে পাড়া, আমরা এটা কি বলছি? আম পাড়া, তাই না? আম পাড়া, ওকে। তাহলে আমকে পাড়া, এই কেটা হচ্ছে একটা বিভক্তি, এটা কি বিভক্তি? এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে রে, তাই না? দ্বিতীয় বিভক্তি, আমকে পাড়া, এখানে দ্বিতীয় বিভক্তি আছে। এবং আপনারা লক্ষ্য করে দেখেন যে এই আমকে পাড়া এখানে আবার দ্বিতীয় বিভক্তিটা লোপ পাইছে, এটা তৎপুরুষ সমাস। পূর্বপদ প্রধান না পরপদ প্রধান? আম পাড়া বলতে কি বোঝায়? আম কি বোঝাচ্ছে? না, একটা কাজকে বোঝাচ্ছে। আম পাড়তেছি, পাড়া বেড়ানো, এখানে বেড়ানোটা মুখ্য, ঠিক এইভাবে পাড়া, ঠিক আছে। রান্নাঘর, রান্না প্রাধান্য পাচ্ছে না, ঘরটাই প্রাধান্য পাচ্ছে, তাহলে এটাও তৎপুরুষ সমাস। এটা কি হলো? তৎপুরুষ সমাস, এটা পরপদ প্রধান, ঠিক আছে। তাহলে তৎপুরুষ আমরা ব্যাস বাক্য দিয়ে কিভাবে চিনবো আর পূর্বপদ পরপদ দিয়ে কিভাবে চিনবো, এটা আমরা দেখলাম, এটা আমরা দেখলাম। সমস্ত পদ দিয়ে কিভাবে বলবেন সেটা আমরা যখন ধাপে ধাপে পড়বো সেটা আসবে। সমস্ত পদ থেকে কিভাবে বুঝবেন? সমস্ত পদ থেকে এই যে পূর্বপদ পরপদ দিয়ে বুঝবেন। ধরেন আপনাকে দিল হচ্ছে আম পাড়া, ব্যাস বাক্য তো নাই, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন সমাস? এটাই তো। তো এইটা হচ্ছে আপনি পূর্বপদ পরপদ দেখে চিনবেন। এটা হচ্ছে পূর্বপদ, এটা কি পূর্বপদ, আর এটা কি পরপদ। তো আম পাড়া বলতে কোনটা প্রাধান্য পাচ্ছে? পাড়াটা প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে। এখন আপনি খেয়াল করবেন যে এটা তৎপুরুষ হবে নাকি কর্মধারয় হবে। যদি কর্মধারয় হয় তাহলে কি হবে? কর্মধারয় যদি হয় তাহলে একটা বিশেষ্য আরেকটা বিশেষণ হবে, অথবা দুইটাই বিশেষণ হবে, অথবা দুইটাই বিশেষ্য হবে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখবেন একটা বিশেষ্য আর একটা হচ্ছে কি ক্রিয়া। এখানে আবার বিশেষ্য বিশেষণ চলে আসতে পারে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে আম পাড়া বলতে বোঝায় আমকে পাড়া, তাহলে এখানে বিভক্তির কাজ আছে, সুতরাং এটা তৎপুরুষ সমাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখানে মুছে দিই, এই তিনটা মুছে দিলাম।
একটু দেরি হয়ে গেল আমাদের, প্রথমত বিভিন্ন সমস্যা, তারপরে হচ্ছে পড়ার বাইরে আলাদা কথা বলা, এগুলোর কারণে একটু দেরি হয়ে গেল। আমরা তারপরে চেষ্টা করবো দ্রুত আগানো। 4 নম্বর, 4 নম্বরে রইল কি আমাদের, ধরেন আমরা আরো 3টা আলোচনা করেছিলাম, তাহলে 4 নম্বরে আসা হচ্ছে ধরেন আমরা দ্বিগুণীয় কথা বলি, দ্বিগুণ। তো দ্বিগু সমাসটা কিভাবে চিনবো আমরা? দ্বিগু সমাসের ব্যাস বাক্য কি থাকবে? সমাহার, সমাহার থাকবে, সমষ্টি থাকবে, থাকবে না? থাকবে। এবং দ্বিগু সমাসের পরপদ প্রধান প্লাস পরপদ প্রধান, ঠিক আছে? চেনার উপায়। তাহলে আমরা উদাহরণ দিই, যেমন যদি আমি বলি ত্রিফলা, 3 ফলের সমাহার, চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, এটাকে আমরা বলতেছি চৌরাস্তা। তাহলে এখানে কি আছে? আচ্ছা, আরেকটা কথা যুক্ত করতে দিই, এখানে সংখ্যা থাকবে, কি থাকবে? সংখ্যা থাকবে। তাহলে এই যে 4 একটা সংখ্যা এবং এখান থেকে সমাহার কতটাও আছে, 4 রাস্তার সমাহারকে আমরা বলতেছি কি চৌরাস্তা। তো চৌরাস্তা বলতে 4 কে প্রাধান্য দিচ্ছে নাকি রাস্তাকে? চৌরাস্তা বলতে তো রাস্তাকেই বোঝাচ্ছে, তাহলে এই রাস্তাটা হচ্ছে পরপদ এবং পরপদ প্রধান। তাহলে সংখ্যা সমাহার সমষ্টি প্লাস পরপদ প্রধান যদি হয় তাহলে দ্বিগু সমাস হবে। তাহলে কি হবে? দ্বিগু সমাস হবে। ওকে, তারপর 5 নম্বর বহুব্রীহি। কি সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কি থাকবে? বহুব্রীহি সমাস এগুলো আছে যে যার, জেঠি, এগুলো থাকবে, যা, এগুলো থাকবে ব্যাস বাক্যে, প্লাস এখানে ভিন্ন পদ প্রধান, মানে যে যে পদের সমাস হবে সেই সেই পদের অর্থ প্রাধান্য পাবে না, ভিন্ন পদ প্রধান। যেমন উদাহরণ দিই, আমি যদি আপনাকে বলি 80-20, 80-তে 20 যার, 80-তে 20 যার সমান সমান হচ্ছে 80-20, কি 80-20। তাহলে 80-তে 20 যার, যার কতটা আছে? আছে। 80 মানে হচ্ছে দাঁত, 80 মানে কি? দাঁত। তাহলে 80-তে 20 যার, তাকে আমরা 80-20 বলছি। তো দাঁতে 20 আছে কার কার? সাপের, বেজির, এরকম ইঁদুরের, বিভিন্ন প্রাণীর হচ্ছে দাঁতের মধ্যে বিষ আছে। কিন্তু এই 80-20 মানে 80 এবং 20 নিয়ে তো সমস্যা হয়েছে, তাহলে সমস্যা পদ হচ্ছে 80 এবং 20। তাহলে 80 এবং 20 এই দুইটার অর্থ প্রাধান্য না পেয়ে এখানে 80-20 শব্দের অর্থ দিচ্ছে হচ্ছে সাপ। তার মানে কি অর্থটা ভিন্ন হয়ে গেল, এই জন্য এটা হবে বহুব্রীহি সমাস। এটা কি হবে? বহুব্রীহি সমাস। বিভক্তি কর্মগুলো সেটা আমরা তৎপুরুষে যখন আলোচনা করবো, কোনটা কতটুকু পড়তে হবে সেটা আমি বলে দেবো, আমাদের রইল অব্যয়ীভাব। আমি এখানে আগেই ব্যাস বাক্য এবং পরপদের ব্যাপারটা কেন ক্লিয়ার করলাম, কারণ হচ্ছে যখন আমি প্রকারভেদে চলে যাবো, দ্বন্দ্ব সমাস আলোচনা করবো অথবা কর্মধারয় আলোচনা করবো, তখন ভিতরে এগুলো শুধু মুখে বলে যাবো, তখন কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আগে আলোচনাটা করে নিলাম। যাই দেখেন, আমার 6 নম্বরে কি? 6 নম্বরে হচ্ছে অব্যয়ীভাব। অব্যয়ীভাব, তো অব্যয়ীভাব এখানে কি হবে? অব্যয়টার অর্থ প্রাধান্য পাবে, কি হবে? অব্যয়ের অর্থ প্রধান হবে এবং এখানে কি থাকতে পারে? উপসর্গ থাকতে পারে। যেমন যেমন উপকূল, কুলের সমীপে, উপকূল, উপ একটা উপসর্গ, আমরণ, মরণ পর্যন্ত, আর একটা কি উপসর্গ, তাই না? তাহলে এরকম ভাবে অব্যয়ীভাবটা আসবে। আমরা এখন হচ্ছে দ্বন্দ্ব সমাস থেকে শুরু করে শেষের দিকে যাব। তবে দ্বন্দ্ব সমাস থেকে শেষের দিকে না গিয়ে আমার মনে হয় আমরা একটু ভিন্ন আঙ্গিকে যেতে পারি। ভিন্ন আঙ্গিকে বলতে আমরা বহুব্রীহি আমরা আগে শুরু করতে পারি, আমরা কর্মধারাটা আগে শুরু করতে পারি। আমাদের মূল বুঝার বিষয় হচ্ছে কর্মধারয় এবং বহুব্রীহি তৎপুরুষের কিছু অংশ, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখেন, লক্ষ্য করুন, আমরা কর্মধারয় দিয়ে শুরু করি। হ্যাঁ, কর্মধারয়, কর্মধারয় সমাসে কি কি হবে আমরা আগে
আগে বলে নিয়েছি এখানে বিশেষ্য পদ থাকতে পারে এবং বিশেষণ পদ থাকতে পারে, আগে পরে হইতে পারে, দুইটাই থাকতে পারে। শুধু জাস্ট বলে নিচ্ছি যে এখানে পদগুলো কি হবে, বিশেষ্য এবং বিশেষণ পদ হবে কর্মধারয়ে। তো কর্মধারয়ে কি কি থাকে আমরা আগে বললাম ব্যাপক এবং এর কথা। তো এই কর্মধারয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মধ্যপদলোপী, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। আমরা সরাসরি আলোচনা চলে যাব, আমাদের প্রাথমিকভাবে শুরুর দিকে আর থাকার দরকার নাই। বিশেষ্য বিশেষণ কিভাবে হয় শুধু এটা দেখা যায়। যেমন ধরেন আমরা যদি বলি যে সুন্দরী যে লতা, সুন্দরী যে লতা, তাহলে এটা কি হয়ে যাবে সুন্দর লতা। তো এটা স্ত্রীবাচক থাকলে পুরুষবাচক হয়ে যায়, এটা একটা স্বাভাবিক নিয়ম। তো এই যে সুন্দর লতা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, আর লতা এটা হচ্ছে কি নাউন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি হয়েছে সাধারণ কর্মধারয়ের কাজ হয়েছে। এবং সুন্দর লতা বলতে একটা লতাকেই বোঝাচ্ছে, লতা পর্বত, এই পর্বতের অর্থ প্রাধান্য হচ্ছে, পর্বতের অর্থ প্রাধান্য হচ্ছে। ঠিক আছে, এখন আসেন আমরা কর্মধারয় দিকে কি মধ্যপদলোপী নিব আর হচ্ছে সাধারণ কর্মধারয় তো নরমালি হবে, এই জন্য আলোচনা বাড়াচ্ছি না এটাতে। আমরা আমরা সরাসরি চলে যাচ্ছি মধ্যপদলোপী। মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয়টা কি, মাঝের পদ লোপ পাবে। কি পাবে, মাঝের পদ লোপ পাবে। সত্যি কথা বলতে আজকের ক্লাসে আমিও সন্তুষ্ট না, হ্যাঁ আজকের ক্লাসে আমি নিজেও সন্তুষ্ট না। ঠিক আছে, ক্লাসের যে একটা স্পিড থাকে সেটা পাচ্ছি না। মধ্যপদলোপী এটা কি হবে, মাঝের পদ লোপ পাবে। মাঝের পদ কিভাবে লোপ পায় আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরেন আমি যদি বলি যে আচ্ছা এটা আবার পুরুষও চলে যায় তো ব্যাস লাগাই যে বিলাত হয় কি ফেরত, এটা কিন্তু তৎপুরুষ চলে যায়, তাহলে ওইটা দেওয়ার দরকার নেই। আমরা আরেকটা দিই, যেমন চিকিৎসা বিষয়ে শাস্ত্র কি হবে, চিকিৎসা শাস্ত্র, তাই তো? লক্ষ্য করে দেখেন এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, 1 এবং 2, এই 1 এবং 2, ঠিক আছে। মাঝখান থেকে নাই কোনটা, বিষয়ের কথাটা, এটা তো একটা পদ। তাহলে চিকিৎসা বিষয় শাস্ত্র, এই বিষয় শব্দটা নাই, চিকিৎসা আছে এবং শাস্ত্র আছে, তাহলে কি হলো মাঝখানের পদ লোপ পাইল। মাঝখানের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হবে সেটার নামে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহাসন একই জিনিস। তাহলে এখন দেখেন চিকিৎসা শাস্ত্র বলতে চিকিৎসাকে বোঝাচ্ছে না, শাস্ত্রকেই বোঝাচ্ছে, পরপদ প্রধান, তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। একটু বলবেন মধ্যপদলোপী কর্মধারয়টা কি রাখি না, মধ্যপদলোপী কর্মধারয়টা কি রাখি না। আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা এই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম না সিংহ, সিংহ চিহ্নিত আসন, এটা বলতেছিলাম না সিংহাসন। তো এইটাও কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখেন এই 1 নম্বর পদ 2 নম্বর পদ, 1 নম্বর পদ 2 নম্বর পদ আছে, মাঝখান থেকে নাই কি চিহ্নিত, মাঝখানে পদ লোপ পাইল। আসন, সিংহাসন বলতে সিংহকে না দিয়ে একটা বড় আসনকেই বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস ক্লিয়ার? উপমান আর হচ্ছে উপমিত কর্মধারয়, এই দুইটা জিনিস কিভাবে আলাদা করব। 1 নম্বর উপমান কর্মধারয়, এখানে বিশেষ্য পদ এবং বিশেষণ পদের সমাস হবে। কি হবে, বিশেষ্য এবং বিশেষণ পদের মধ্যে তুলনা করা হবে। আর
উপমিততে কি করা হবে, দুইটা বিশেষ্যের মধ্যে তুলনা করা হবে, দুইটাই বিশেষ্য, দুইটা পদে কি থাকবে, বিশেষ্য পদ থাকবে। 2 নাম্বার এটা হবে সত্য তুলনা, সত্য তুলনা, আর এইটা হবে মিথ্যা তুলনা, মিথ্যা তুলনা। আর এইটা দেখেন কি হবে, সাধারণ ধর্ম থাকবে, মানে হচ্ছে আমি যার সাথে তুলনা করবো তার সাধারণ ধর্মই এইটা, তাহলে তার কি সাধারণ ধর্ম আছে। আর এইখানে সাধারণ ধর্ম নাই, দুটো উদাহরণ দেব, ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ ধর্ম নাই। বেশি দরকার নেই, একটা করে উদাহরণ নেই, কনসেপ্ট ক্লিয়ার। এটা ধরেন চাঁদের নেই মুখ, চাঁদের নেই মুখ, সেখানে ন্যায় কথাটা যুক্ত হবে, চাঁদের নেই মুখ, কি বলবো আমরা, চাঁদ মুখ, তাই তো? ওকে, লক্ষ্য করে দেখেন, আমি ধরেন আমার হাতে যে নেটওয়ার্কটা আছে এটা হচ্ছে কি কালো, তো আমি যে তুলনাটা বলছি যে আমার হাতে নেটটা হচ্ছে ভ্রমণের নেই কালো, কারণ এই কালো ভ্রমণের নেই কালো, আপনি বলেন তো এইটাও কালো ভ্রমণও কালো, তাহলে কি তাদের মধ্যে কি আছে, সাধারণ ধর্ম সামঞ্জস্য নাই, যেহেতু সামঞ্জস্য নাই তাহলে তাদের কোনো সাধারণ ধর্ম নাই, এমন না যে চাঁদ সাদা মুখ সাদা, এরকম কিছু না, এরকম কিছু নাই, সাধারণ ধর্ম নাই। মিথ্যা তো চাঁদ মুখ খেতে পারবে না, মুখ কোনো চাঁদ খেতে পারবে না, এবং কত বিশেষ এবং বিশেষ্য, তাহলে চাঁদ হচ্ছে একটা নাউন, মুখ একটা নাউন, তাহলে দুইটাই কি হলো, বিশেষ্য পদ হলো। এই জন্য হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তাই দুইটাই আসছিল যে সেখানে কিন্তু যে চাঁদের ন্যায় মুখ এরকম ছিল না, সেখানে হচ্ছে চাঁদ রূপ মুখ, চাঁদ মুখ, এটা কিন্তু আমার রূপক কর্মধারয় সমাস। আমরা সমাজটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সেই জন্য আমরা এই ক্লাসটা আমরা আর শিক্ষণ করবো না, রূপক দিয়ে আমাদের কর্মচারী আমরা ক্লাসটা আপনাদের সমাজের ক্লাসটা আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে ছেড়ে দেবো। ওকে, ঠিক আছে, আমরা এই পর্যন্তই থাকি। আমাদের যেহেতু সমস্যা হচ্ছে আমরা এভাবে আসলে আপনাদেরও কষ্ট আমারও কষ্ট, যা বোঝাতে চাইবো যা দিতে চাইবো তা দেওয়া যাবে সম্ভব হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আপনাদেরকে একটু বলে নিচ্ছি, আমাদের রানিং ব্যাচে কিন্তু ভর্তি চলছে, এরকম ক্লাস হবে না, সবাই ভাববেন না আবার যে এরকমই ক্লাস হবে মনে হয়, ক্লাস এরকম হয় না, হ্যাঁ ক্লাস এরকম হয় না।
ভালো ক্লাস হয়, ভালো ক্লাস হয় এবং আমাদের সকল টিচার খুব ভালো ক্লাস নেন। আপনারা আমাদের সাথে যুক্ত হতে চাইলে আজকে যুক্ত হতে পারেন। আমাদের আপনারা আমাদের পেইড বেসে আজকেও যুক্ত হয়ে যেতে পারবেন। হ্যাঁ, আমাদের পেইড বেসে আজকেও যুক্ত হতে পারবেন। এই মুহূর্তে যারা ভর্তি হতে চান আমাদের বেসে আপনারা যুক্ত হয়ে যাবেন। আমার নাম্বারটা হচ্ছে 097362083। এই নম্বরে আপনারা ঠিক আছে। এটা আমারও কারণ হচ্ছে এটা আমরা এর আগে আমাদের পেজ বেসের বাংলা ক্লাসটা শুরু, অন্য ক্লাস বাংলা ক্লাসটা শুরু প্রায় অনেকগুলো ক্লাসই আমরা এভাবে ঠিকঠাক ছিল। এখন আজকে যেহেতু কিছু সমস্যা দেখা দিয়েছে আমরা এই ক্লাসটা পুনরায় নেব, এই ক্লাসটা পুনরায় নেব এবং বিষয়টা এমন না যে আপনাদের ক্লাসগুলো এরকম হবে। আমি খুবই দুঃখিত, আপনাদের খুবই দুঃখ প্রকাশ করছি। আমিও ক্লাসটা যেরকম সাজিয়েছিলাম সেটা আপনাদেরকে এই পরিবেশে দেওয়া যাবে না। অনেকে শুনতেছেন না, ভিডিও ক্লিয়ার আসতেছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, এভাবে দেওয়া যাবে কিন্তু চাচ্ছে না। আপনাদের বিকল্প ব্যবস্থা করা হবে এবং এই ক্লাসটা আবার দেওয়া হবে। ঠিক আছে, ক্লাস দেওয়া হবে, আপনাদের এই ক্লাস দেওয়া হবে। ওকে, আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই সমস্যা হওয়ার কারণে। সবাই অনেক কষ্ট করেছেন এবং আজকে যারা ভর্তি হতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারে, অথবা এই নাম্বারে টাকা পাঠিয়েও জানাতে পারেন। 097362083। এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ নাম্বার। এই নাম্বারে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। নাম্বার একটা কম, 1 2 3 4 5 6 7 8 9 10, কোনটা কম? আচ্ছা, 1 দেই এখানে। আমাদের পেইড বেসে যারা আছেন তারা বলতে পারবেন। ঠিক আছে, যে কোনো সমস্যা হতে পারে। ওকে, আপনারা যারা করতে বাকি সেগুলো আপনারা পরবর্তী ক্লাসে হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের এই ক্লাসটা সমাজের উপর যে ক্লাসটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটা আমার নিব, আমার দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে থাকি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ইনশাআল্লাহ সব কিছু মতে দেখা